মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে শঙ্কা, স্থিতিশীল রাখতে পদক্ষেপের পরামর্শ। সংকট দেখছে না সরকার। উচ্চ মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে জীবনযাত্রা, ব্যয় মেটাতে সরকারের ঋণে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত। বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কা। সরকারি বাড়ি থেকে উচ্ছেদ অভিযানের পরেও টনক নড়ানির অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের বাড়ি ছাড়তে নানা টালবাহানা। তীব্র তাপদাহে জনজীবনে ভোগান্তি, সারা দেশে হিট অ্যালার্ট জারি। ভোলায় ঝলসে যাচ্ছে ক্ষেত, ক্ষতির মুখে বড় চাষিরা। এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে এবার মিশা ডিপজল। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা, মান উন্নয়নে কাজ করার ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি করবি তৃষা। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেছেন, অস্থিরতার কারণে দেখা দিতে পারে অনিশ্চয়তা। আর অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার মনে করেন, বাংলাদেশ সরকার ও মিশনগুলোর কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে শ্রমবাজারের স্থিতিশীলতা। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে প্রভাব পড়বে না। এ নিয়ে সজাগ রয়েছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাতে উত্তেজনা এখন পুরো মধ্যপ্রাচ্যে। আর তাই এই অঞ্চলে কর্মরত প্রায় ২৮ লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমজীবীর কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার। সংগঠনটির মহাসচিব মনে করেন, উদ্ভূত পরিস্থিতির কারণে কাজ হারাতে পারে অনেকেই। ভেরি ডিফিকাল্ট ফর আস এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, কারণ আমাদের ফিনান্সিয়াল একটা বড় রকমের শর্টেজ রয়ে গেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে যে যদি ভয়েস রেজ, কারণ আমরা যে সেন্ডিং কান্ট্রি হিসেবে আমাদের একটা বড় রাইট রয়ে গেছে, সেটা যদি সেখানে জায়গায় যদি এইসব জায়গাগুলো তোলা সম্ভব হয়, যে এই ধরনের এই জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ইকোনমিক প্রবলেম হয়ে যাবে, এবং আমরা অ্যাজ এ সেন্ডিং কান্ট্রি উইল সাফার লট। সো এই যে হিউম্যান একটা বড় হয়ে যাবে, এই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ফান্ড মিনিস্ট্রি এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। ৯০ দশকের শুরুতে ইরাক কুয়েত যুদ্ধের উদাহরণ টেনে অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার বলছেন, এবারও অনেক শ্রমিক কাজ হারাতে পারেন। এ অবস্থায় সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এফেক্টিভ কূটনীতির মাধ্যমে এবং এই শ্রমবাজারকে যেন আমরা ধরে রাখতে পারি এবং আরও যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এই মধ্যপ্রাচ্যে, তার জন্য এবং যে বিভিন্ন এই বোথ প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট এবং ইন্টার গভর্নমেন্টাল কোঅর্ডিনেশনের মাধ্যমে সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোঅর্ডিনেশন করে অবশ্যই এখানে মানে আমাদেরকে নিতে হবে, উদ্যোগ আমাদেরকে নেওয়া দরকার। এই মধ্যপ্রাচ্যের বাজারগুলো যদি এখানে বিপর্যয় হয়, তাহলে অবশ্যই এখানে বিকল্প বাজারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এখানে কোনো সমস্যার কারণও নেই, এটার কোনো প্রভাবও ফেলবে না। আমার মনে হয় আমাদের যে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের সাথে, সেটা বহাল থাকবে এবং শ্রমবাজারও ঠিক থাকবে। প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাতার, দুবাই, ওমান সহ সৌদি সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। প্রতিনিয়ত বাড়তে থাকা মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। খাদ্যাভ্যাস থেকে প্রতিনিয়ত কমছে পুষ্টিকর খাবার, বাড়ছে সরকারের ব্যয়, যা মেটাতে হচ্ছে সাধারণ জনগণকে। চলতি বছর ব্যয় মেটাতে ব্যাংক থেকে ১.৫ লাখ কোটি টাকা ঋণ নেবে সরকার। বিশ্লেষকরা বলছেন, এতে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত, বিনিয়োগ, আমদানি রপ্তানি সহ সব ক্ষেত্র। বিস্তারিত আমিনা প্রণামের প্রতিবেদনে। মহাখালীর স্থানীয় বাসিন্দা সাইফ একজন বেসরকারি কর্মকর্তা। বাজারের প্রতিনিয়ত বাড়তে থাকা পণ্যমূল্য যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলছিলেন সে কথা। খরচ হচ্ছে কিন্তু মাসে ২০,০০০ টাকা খরচ হচ্ছে, কিন্তু আমার ২,০০০ টাকা আমার স্যালারির থেকে বেশি খরচ হচ্ছে। বাসা ভাড়া সহ আমার কিন্তু ১২,০০০ টাকা চলে যাচ্ছে, তারপর আমার কাছে থাকে ৬,০০০ টাকা। এখন এই ৬,০০০ টাকাতে আমি নিজে চলবো নাকি বাজার করব না কি করব, আমি সেটা দিব। গরুর মাংস কিনে খাওয়া তার কাছে এখন এক প্রকার বিলাসিতা। কারণ কিভাবে কিনবো? একটা গুঁড়া দুধের দাম এখন ৫৫০-৬০০ টাকা, যেটা আমার স্যালারিতে হয় না। আমি মাছ মাংস তো মাসে দেখা গেছে হয়তো ২-১ বার খাওয়া হয়, এর বাইরে কিন্তু হয় না। ১.৫ বছরের বেশি সময় ধরে দেশে বিরাজ করছে উচ্চ মূল্যস্ফীতি। সীমিত আয়ের মানুষ রীতিমতো হিমশিম খাচ্ছেন, ফলে খাদ্যাভ্যাস থেকে কমছে প্রতিনিয়ত পুষ্টিকর খাবারের তালিকা। ভাবে যে টাকা বেতন পাই তা দিয়ে আমার ঘর ভাড়া এবং বাজার খরচ করতে আমার টাকা শেষ হয়ে যায়। র মেটেরিয়ালের খরচ,
এরপর যে শ্রমিকদের বেতন সব মিলিয়ে দেখা যাইতেছে যে এক সময় যে দেখা যাইতেছে এটার প্রাইস বেড়ে যাইতেছে। মনে করেন 500 টাকা বেতন বাড়িতে দিলে 4 জন খানে আলা, এতে সংসার চলে না আমার। সবজি কিনতে গেলে 50 টাকা, যদি 500-700 টাকা গাড়িতে লাগে, বাজার গেলে লাগে 1000 টাকা। বর্তমানে আল্লাহ ডাল ভাত কোনো রকম খাওয়ায়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মার্চের সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় 14% বেড়ে দাঁড়িয়েছে 9.81%। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 9.87% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.64%। আর গ্রামের তুলনায় শহরের মূল্যস্ফীতির চাপ বেশি। অর্থনীতিবিদ ডাক্তার আসানিচ মনসুর বলছেন মূল্যস্ফীতির চাপ সাধারণের ঘাড়ে বেশি পড়ছে। সরকার ব্যয় বেশি করছে, সরকারের ব্যয়টা মেটাচ্ছে কাই? জনগণ। ইনফ্লেশন ট্যাক্সের মাধ্যমে। ইনফ্লেশন যখন হয় তখন বাড়ির দাম বেড়ে যায়, জমির দাম বেড়ে যায়, সম্পদশালীরা আরো ধনী হয়ে যায়। মূল্যস্ফীতির এই উচ্চ হারকে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় হুমকিও বলে মনে করেন এই বিশ্লেষক। সেভিংস হচ্ছে ব্যাংকে খাতে এই বছর 1.5 লক্ষ কোটি টাকা, 10% গ্রোথ হচ্ছে। 15 লক্ষ কোটি টাকা, 10% হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। সরকারি তো পুরোটা নিয়ে নেবে, ব্যক্তিখাত কিছু পাবে না। তো এই পরিস্থিতি তো কোনো দিনও সৃষ্টি হয়নি বাংলা ইকোনমির সব অর্থই যদি সরকার তার বাজেট সাপোর্টে নিয়ে নেয়, তাহলে ব্যক্তিখাতের জন্য কি থাকবে, কি বিনিয়োগ হবে কিভাবে? নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ভারসাম্যহীনতার কারণে মানুষের দুর্ভোগ শুধু বাড়ছে বলেও জানান ডাক্তার আসানিচ মনসুর। আমেনা প্রোরামি, দেশ টিভি, ঢাকা। উচ্ছেদ অভিযান চালিয়েও সরকারি বাড়ি থেকে নামানো যাচ্ছে না 5 বছর আগে অবসরে যাওয়া এক অতিরিক্ত সচিবকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক থাকাকালীন এলিফ্যান্ট রোডের বাড়িটি নিজের নামে বরাদ্দ নেন তিনি। 2018 সালে চাকরি থেকে অবসরে গেলেও বাড়ি ছাড়তে করেছেন নানা টালবাহানা। নূপুর মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর এলিফ্যান্ট রোডে 10 কাঠা জমির উপর নির্মিত দোতলায় এই বাড়ির বাসিন্দা সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব, নাম আশরাফুল ইসলাম। 2017 সালের চাকরি থেকে অবসরে গেলেও সরকার থেকে বরাদ্দ বাড়িটি তিনি ছাড়েননি এখনো। বারবার নোটিশ দিয়ে ব্যর্থ হয়ে সম্প্রতি বাড়ি খালি করতে চালানো হয় উচ্ছেদ অভিযান। তবে অজানা কারণে অভিযানকারী দল বাড়ি খালি না করেই ফিরে যান। অবসরের পরে যে সময়টা দেওয়া হয় সে সময় তো ওনাকে দেওয়া হয়েছে। এখন বর্তমানে উনি কিভাবে আছেন এটা অফিস বা উনি বলতে পারবেন, আমি আসলে ডিটেলস এতটা বলতে পারবো না। ঈদের পর 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছাড়ার কথা বলে গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন সাবেক এই কর্মকর্তা। তবে ঈদের পর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। উল্টো মিডিয়াকে দেখে দরজা আটকে দেন বাড়ির সদস্যরা। এ বিষয়ে গণপূর্তের পরিচালক অবশ্যই বলছেন বাড়ি দখলে রাখার আইনত কোনো সুযোগ নেই আশরাফুল ইসলামের। জানান দ্রুত সময়ের মধ্যে বাড়ি খালি করা হবে। সরকারি দপ্তর, আমরা সরকারি কর্মকর্তা যিনি চাকরিরত তাকে বরাদ্দ দিতে পারি, যিনি অবসরপ্রাপ্ত তার অনুকূলে বরাদ্দ রাখতে পারি না। সেই বিবেচনা থেকে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে এবং অনেক বকেয়া ভাড়া জমে যাওয়ার কারণে তাকে আমরা উচ্ছেদের সিদ্ধান্ত নিই। উচ্ছেদ করার কার্যক্রম যখন চলমান ছিল তখন সেই অবস্থায় উনি মাননীয় মন্ত্রীর কাছে এসে সময় প্রার্থনা করেন। মাননীয় মন্ত্রী বলছেন যে ঈদ এবং ঈদ পরবর্তী 7 থেকে 10 দিন সময় দিয়ে তারপরে উচ্ছেদ করার জন্য। তবে এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে ভাসছে একটি মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, মরদেহের বিষয়ে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে হাতিরঝিলে আজ সকাল 7টার দিক থেকে একটি অজ্ঞাত মরদেহ দেখা গিয়েছে। তবে প্রথমে যে স্থানটিতে মরদেহটি ছিল অথবা লাশটি ছিল সেটি হচ্ছে পুলিশ প্লাজার পিছনে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচের অংশে হচ্ছে সেই লাশটি দেখা যায়। আমরা ইতিপূর্বেও দেখেছি বিভিন্ন রকম অঘটনা ঘটেছে যার দরুন বিভিন্ন কেউ লাশে পরিণত হয়েছে হাতিরঝিলের পানিতে। তবে এই তারই একটি উদাহরণ আজকের এটি। তবে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করার কথা থাকলেও কেন এই ধরনের দুর্ঘটনা হচ্ছে তা হয়তো তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত পুলিশরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যে কে কখন এই লাশটি উদ্ধার করবে। তবে এই ছাড়া একটা জিনিস যদি আপনাকে জানিয়ে যায়,
যে ফায়ার সার্ভিসের টিম এখনো পর্যন্ত আসেনি এবং এই লাস্টে এখন যেই স্থানটিতে রয়েছে সেটি বাড্ডা থানাধীন এলাকায় পড়েছে। তবে বাড্ডা থানাধীন এলাকার অফিসার ইনচার্জ মেহেদি এসেছেন এবং তিনি তা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। তবে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো যে ক্রাইমের যে ইউনিট রয়েছে পুলিশের, সেই ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে, তারা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পৌঁছাবেন। আরেকটা জিনিস বলতে চাই যে এখানে পর্যাপ্ত পরিমাণ আইনি পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো পর্যন্ত যে উদ্ধার কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে পুলিশের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, তবে তারা আমাদেরকে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যদি এভাবে অবহেলা করা হয় যে তবে মানুষ কতটুকু নিরাপদ। রাজধানীতে এরকম হরহামেশা ঘটনা ঘটে, তবে পুলিশ আরও তৎপর হবে এমনটাই প্রত্যাশা। পুলিশ আরও তৎপর ভূমিকা পালন করবে এবং আইনের সঠিক প্রয়োগ করবে এমনটাই জানাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা। রাজধানীর হাতিরঝিল ঝিলপাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দেশ জুড়ে বাড়ছে গরমের তীব্রতা, এতে অতিষ্ঠ জনজীবন। জেলায় জেলায় হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী, আসছে সপ্তাহে তাপদাহ আরও বাড়বে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মী মাইনুদ্দিন আরিফ, খায়রুজ্জামান সেতু ও মীর শিশিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। মেহেরপুরে গরমের তীব্রতা এতটাই বেশি যে অনেক সড়কে গলে গেছে পিচ। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী মানুষের। ক্লান্ত দেহে কিছুটা জিরিয়ে নেয়ার চেষ্টা। অনেকে ভিড় করছেন সড়কের পাশের শরবতের দোকানগুলোতে। তীব্র তাপদাহে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। লোক যে গড়ের অতিষ্ঠ যাচ্ছে, ভাড়াভূত তেমন নেই, লোকে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে, লোক রাস্তাঘাটে চলতে পারতেছে না, এতটা অতিরিক্ত গরম পড়তেছে। যে তাপ রোদের, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি। 4 দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। শুক্রবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 41.3 ডিগ্রি। তীব্র তাপদাহ নিয়ে 2 দিন ধরেই হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। রাজধানী ঢাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। আমার কোনো উপায় নাই, তো বাধ্যগতভাবে মনে করো সালাই লাগে, কারণ পিকআপ তো আর মনে করে গরম মানে না। অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে, আর হিউমিডিটিও অনেক বেশি, এর জন্য ধরেন ঘামও শোকাচ্ছে না, আর বেশি অস্বস্তিটা ফিল হচ্ছে বেশি। এখন কি করবো, আমাদের তো এখন চলতে হবে, গরম হইলে তো করার নাই কিছু। খুলনা অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে আসছে সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। এই এপ্রিল মাস যেহেতু উত্তপ্ত মাস এবং এই সময় প্রকৃতি একটু বিরূপ থাকে এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটা এপ্রিল জুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া 21 তারিখের পর কোথাও কোথাও বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অংশে কমে যেতে পারে। প্রচণ্ড গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরম আর লোডশেডিংয়ে বিক্রি বেড়েছে এসি, এয়ার কুলার, ফ্যান, ইউপিএস এর। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, যেমনটি বলছিলাম, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা একটু বেশি এবং সেই সাথে তীব্র গরম এবং লোডশেডিং এর কারণে এসি, এয়ার কুলার, ফ্যান এবং ইউপিএস এর বিক্রিও বেড়ে চলেছে। তো বাবু, আপনি আমাদেরকে জানাবেন এসব পণ্য যে বিক্রি বেশি হচ্ছে এ নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তৃষা। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু আসলে পঞ্চগড়। এই পঞ্চগড়ে যে আসলে শীত মৌসুমে থাকে সবচেয়ে বেশি শীত, যার অধিকাংশ সময় কিন্তু আসলে সর্বোচ্চ যে রেকর্ডটি থাকে সেটি কিন্তু পঞ্চগড়ে থাকে। কিন্তু এর ব্যতিক্রম নয়, কিন্তু আসলে এই যে গ্রীষ্মকালের যে আবহাওয়া, অর্থাৎ এই বৈশাখের যে খরতা সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি। বিশেষ করে আপনার যে রৌদ্র চলছে আর কি, যে উত্তাপ চলছে, প্রচণ্ড রৌদ্রের কারণে আসলে আমরা দেখেছি
যে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে কিন্তু আসলে লোক সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই অতিরিক্ত গরমের কারণে কিন্তু বেড়েছে কিন্তু লোডশেডিংয়ের পাল্লা, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কিন্তু আসলে লোডশেডিং থাকছে না বলে আমরা খবর নিয়েছি। আসলে পিডিবির সাথে কথা বলেছি, পিডিবি আমাকে যেমনটি জানিয়েছে। এর পাশাপাশি আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পল্লী বিদ্যুৎ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানে সর্বমোট দুটিতে প্রায় 60 মেগাওয়াট চাহিদা, কিন্তু সেই তুলনায় পাওয়া যায় কিন্তু প্রায় 45 থেকে 48 মেগাওয়াট। এই কারণে কিন্তু আসলে লোডশেডিংয়ের কিছুটা ভোগান্তি পড়ছে সাধারণ যারা গ্রাহক তারা পড়ছে। এদিকে আমরা কথা বলেছিলাম আসলে যারা বৈদ্যুতিক অর্থাৎ শীত নিতে যে অর্থাৎ ঠান্ডা নিতে যেগুলো জিনিস ব্যবহৃত হয়, যেমন ফ্যান, এয়ার কুলার, এসি, আইপিএস, ইউপিএস, এগুলোর দাম কিন্তু আসলে আমরা দেখেছি যে অনেকটা বেড়ে গেছে। কারণ আসলে ক্রেতারা আসলে যে যদি ইচ্ছা করে একটি জিনিস কিনতে চায় সে তার সাধ্যের মতো কিন্তু আসলে কিনতে পারছে না, বাজেট তার কুলাচ্ছে না, এরকম একটি অবস্থা কিন্তু আসলে বিরাজ করছে পঞ্চগড়ে প্রত্যেকটি ভিতর। যে আমরা গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখেছি যে আসলে সেখানে একটি বিজলি ফ্যান যেটি গত বছরে আসলে ছিল 27 থেকে 2600 টাকায়, গতকালকে কিন্তু আমরা খবর নিয়েছি সেই বিজলি ফ্যান বিক্রি হচ্ছে প্রায় 3,000 থেকে 3100 টাকা। এমনি করে কিন্তু যমুনা ফ্যান বলেন, যমুনা ফ্যানে প্রায় 3200 টাকা বিক্রি হচ্ছে। প্রত্যেকটি ফ্যানের দাম কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাইরে। এমনি করে কিন্তু আমরা এই গরমের যেন একটু রিল্যাক্সে থাকে সেই কারণে কিন্তু আসলে এসির ব্যবহারটা কিন্তু আসলে যারা বিত্তবান তাদের কিন্তু বেড়ে গেছে। তারা কিন্তু আসলে এসি কিনতে এসে কিন্তু আসলে একটু দামের কথা শুনে কিন্তু হাউতাশ শুরু করেছে বলে এমনটি আমরা শুনতে পেরেছি। অনেকে এখানে আমরা কথা বলেছি ওয়ালটন কর্তৃপক্ষের সাথে, ওয়ালটন কর্তৃপক্ষ আমাকে যেমনটি বলেছে যে আসলে প্রচণ্ড গরমের কারণে এই কয়েকদিন অর্থাৎ এই 4 থেকে 5 দিন কিন্তু আসলে আমরা দেখেছি যে এসি বিক্রি থেকে শুরু করে ফ্যানের বিক্রি থেকে সব কিছু বেড়ে গেছে। আমরা আসলে এর পাশাপাশি যদি বলি আপনার যারা অটো চালক, রিক্সা চালক, সিএনজি চালক তারা বলছে যে আসলে তাদের দৈনন্দিন যে আয় রোজগার সেটি কিন্তু অনেক হচ্ছে। আমরা কথা বলবো একজন অটো চালকের সাথে, আপনার কাছে জানতে চাই যে এবারে আপনার এই গরমের জন্য আপনাদের কি কি অসুবিধা আছে? আসলে এই প্রচণ্ড গরম, আমার রাস্তাঘাটে কোনো লোকজন নাই, আমরা এই নিম্নবিত্ত যারা এই অটো রিক্সা সিএনজি চালায় খাই, আমাদের অনেক সমস্যা হচ্ছে। রাস্তায় যাত্রী নাই, আমরা ঠিকমতো ভাড়া মারতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে একজন যাত্রীকার আছে। যাই হোক তিশা, আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানে ফ্যান, এসি থেকে শুরু করে সব জিনিসের দাম বেশি। এর পাশাপাশি গরম যোগ হয়েছে, পাশাপাশি কিন্তু বিদ্যুতের যে ঘন ঘন লোডশেডিং সেটি কিন্তু আসলে গ্রাহকদের অতিষ্ঠ করেছিল তুলেছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তিশা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে লোডশেডিং এর সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী রাশেদুজ্জামান বাবুর কাছ থেকে। প্রচণ্ড তাপদাহে উপকূলীয় জেলা ভোলার বোরো চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। টানা তাপদাহের কারণে ধানের পরাগরেণু ঝরে যাওয়ার পাশাপাশি রোদে ঝলসে যাচ্ছে ক্ষেত, এতে বেড়েছে পোকার আক্রমণ। এ অবস্থায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আলনোমান। বিস্তীর্ণ ফসলের ক্ষেত জুড়ে বোরো ধানের সমারোহ। তবে গত কয়েকদিনের তাপদাহ, অতি খরা আর ঝড়ের কারণে বোরোর ক্ষেতে দেখা দিয়েছে বিপর্যয়। বিশেষ করে ঝরে যাচ্ছে পরাগরেণু, ঝলসে যাচ্ছে পাতা আর পোকার আক্রমণ বেড়েছে কয়েক গুণ। বিপর্যয় কাটছে না ওষুধ কীটনাশকেও। টেনশনে আছি, অতি তাপমাত্রা খুবই বেশি, এই জন্য কৃষি বিভাগ থেকে এখনো কেউ আসে নাই এবং রেণু ঝরিয়া যাইতেছে, ধান না পাওয়ার সম্ভাবনা বেশি। আমার 5 গোটা জমিতে মনে করেন রোদের সিজন, হ্যাঁ আমরা কৃষক অনেক ক্ষতি পর্যায়ে, কারণ এই রেণু ঝরিয়া গেলে ধান নষ্ট। বাড়তি লাভের আশায় অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে বোরোর আবাদ করেছেন, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কায় জেলার চাষিরা। রোদের কারণে পোকা মাকড়ের আক্রমণ খুবই বেশি, রেণু জড়িয়ে আছে। এই বেলাকায় টুনি আবার তুফান হয়েছে, তুফানে অনেক রেণু জড়িয়ে গেছে। এই ক্ষেত্রে যে যা ধান ক্ষেত ওষুধ হাঁস ওষুধ দিতেছি, এটির কোনো কাজ করতেছে না। আগে দিতাম 5 কেজি, এখন দিত 10 কেজি, তাতেও কাজ করতেছে না। খরা এবং বাদলের কারণে আমাদের যে ইরি ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন, এই পানিটা এখন আমরা পাচ্ছি না, খাল শুকিয়ে যাচ্ছে। তবে সংকট দূর করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলছেন কৃষি বিভাগ। পরাগরেণুটা আসে যেটা সকাল 10টা থেকে 11টার মধ্যে ওপেন হয়। এই সময় যদি ভারী বৃষ্টি, ভারী বাতাস এবং উচ্চ তাপমাত্রা থাকে তাহলে পরাগায়ন ঝরে যাওয়া বা স্টেরাইল বা
বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কৃষকদেরকে জমিতে 2 থেকে 4 ইঞ্চি পানি নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর জেলায় 65,684 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে 3 লাখ মেট্রিক চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে আবহাওয়ার এমন বিরূপ চিত্রের কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমে ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, বাজারের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে, অর্থাৎ ঈদের আগে আমরা দেখেছি যে বেগুন 20 টাকা 15 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আজকের বাজারে সেই বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়াও অন্যান্য সবজির দাম কিন্তু বেড়েছে। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজারে রয়েছি। একটু আপনার মাধ্যমে দর্শকদের আজকের বাজারের সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়াও ঝিঙ্গে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। চিচিন্দা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। সজনে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের নিত্য প্রয়োজনীয় সবজির দাম কিন্তু আমরা দেখেছি আজকের বাজারে, অর্থাৎ ঈদের আগের তুলনায় আজকের বাজারে কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকা করে বেড়েছে। অর্থাৎ এই যে ঊর্ধ্বমুখী বাজারে, সেই বিষয়টি নিয়ে ভোক্তারা কিন্তু খুব জানিয়েছেন এবং তারা বলছেন যে বাজার মনিটরিং যদি জোরদার না করা হয় তাহলে এই যে পরিস্থিতি সেটি কিন্তু কোনোভাবেই থামানো যাবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও মাছ মাংসের বাজারও কিন্তু অনেকটা চড়া রয়েছে। আমরা দেখছি যে আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং সোনালী কক মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। এছাড়াও দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। সব ধরনের মাছ মাংস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু ইতিমধ্যেই বেড়ে চলেছে এবং সেই বিষয়টি নিয়ে আমরা যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে ঈদের পরপরই তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কাজ করছেন বলে সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা বাজারে দেখছি যে মনিটরিং ব্যবস্থা কিন্তু একেবারেই নেই এবং ভোক্তারা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো তাহলে কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে কাঁচা পণ্যের দাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতো। অর্থাৎ যে পণ্য আমরা দেখেছি ঈদের আগে বিক্রি হয়েছে একেবারেই সস্তা দামে, সেই পণ্য কিন্তু এখন 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এবং সেই বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কাঁচা বাজার নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে বাজারের খবর জানছিলাম সহকর্মী ইলিয়াস আহমেদের কাছ থেকে। সংবাদ সকালে আরো থাকছে। পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ, কর্তৃপক্ষ ঠিকাদার যোগসাযোগে চলছে হরিলুট। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 21 সদস্যের কমিটিতে তাদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন 18 জন। আর প্রতিদ্বন্দ্বী কলি নিপুণ পরিষদ থেকে 3 জন নির্বাচিত হয়েছেন। চলচ্চিত্রের মান উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন নির্বাচিতরা। সানোয়ার সনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে 2024-26 মেয়াদে নেতৃত্ব দেবেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। বিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতি কার্যালয়ে শুক্রবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন 475 জন। উৎসাহ উদ্দীপনায় সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। নির্বাচনে এসে কিন্তু সবার সাথে দেখা হয়, একটা মিলন মেলা। আমরা শিল্পীরা চাই যে প্যানেল যেন সবসময় আমাদের পাশে থাকে। তাদের যে ভালোবাসা আমরা পেয়েছি এর প্রতিদান আমরা সবসময় দিয়ে যাব। আমি একদম ক্ষুদ্র একটা মানুষ, আমার ভালোবাসা বিলিয়েছি আর ভালোবাসার বিনিময়ে তারা আমাকে প্রতিদান দিয়েছেন। সুযোগ পেলেই মানুষ সম্পর্ক খারাপ করে ফেলে, তো যাই হোক সবকিছু ঠিক ছিল, একটা চমৎকার নির্বাচন হয়েছে। রাতভর ভোট গণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করেন শিল্পী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট, মিশা সওদাগর
265 ভোট পেয়ে নির্বাচিত। 21 সদস্যের কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 18টি পদেই নির্বাচিত হয়েছে মিশা ডিপজল পরিষদ থেকে। জয়ী হয়ে চলচ্চিত্র ও শিল্পের উন্নয়নে সবাইকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি নবনির্বাচিত সভাপতির। আমরা ইনশাআল্লাহ এই যে জয় এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম। আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। এদিকে কলি নিপুণ পরিষদ থেকে জয় পেয়েছেন 3 জন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন এবং সদস্য পদে সনি রহমান ও পলি নির্বাচিত হয়েছেন। শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন, মানে এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল। 21 সদস্যের কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার 570 জন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগ সাজশ করে মাসের পর মাস নানা অনিয়ম করে খাদ্য সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব অনিয়ম জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পঞ্চগড় থেকে সহকর্মী রাশেদুজ্জামান বাবুর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীদের সুচিকিৎসা, সুষম খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতি বছর বাজার দর অনুযায়ী দরপত্র আহ্বান করে। এক্ষেত্রে নিরূপণ করা হয়েছে প্রতি রোগীর দৈনন্দিন খাবার তালিকা। পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি হাসপাতালে প্রতিদিন খাবারে 175 টাকা বরাদ্দ থাকলেও রোগী ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে পাচ্ছে 100 টাকা। দীর্ঘদিন ধরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ায় তারা কর্তৃপক্ষের সাথে যোগ সাজশ করেই খাবার পরিবেশনে অনিয়ম করছে। রোগীদের খাদ্য তালিকায় সকালে পাউরুটি, কলা, ডিম, দুপুরে ভাত, সবজি, মাছ অথবা মুরগি এবং রাতে ভাতের সাথে মাছ সবজি দেওয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে নিম্নমানের অপর্যাপ্ত খাবার। যেটি খাবার দেয় ওরা আমরা বাসায় খাই না, এটা দেয় তো ব্রয়লার মুরগি, আমরা তো ব্রয়লার মুরগি বাড়িতেই খাই না। এখানে মাছ দিছিল আর ব্রয়লার মুরগি দিছিল, পরিমাণে খুব কম। সপ্তাহে 2 দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও তার দেখা মেলে কালে ভদ্রে। এছাড়া বিশেষ দিনে উন্নত খাবার দেওয়ার কথা বলা হলেও তার যথাযথ ব্যবস্থা করা হয় না। নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর খাবার, যেমন যে খাসির মাংস দেওয়ার কথা থাকলেও এখানে ব্রয়লার মাংস এবং পচা মাছ, যেগুলো মেনুর মধ্যে নাই, কিন্তু সেগুলোই পরিবেশন করা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি আপনাদের কাছে অভিযোগের প্রেক্ষিতে আমি তদন্ত করব যে অ্যাকচুয়ালি কতটুকু মাংস দেওয়া হয়েছে এবং চার্ট অনুপাতে যতটুকু মাংস দেওয়ার কথা যদি না দেওয়া হয় বা কম দেওয়া হয় সেই অনুপাতে তার বিল হিসেবে কম দেওয়া হবে। হাসপাতালে মান ও সঠিক পরিমাণ বজায় রেখে খাবার পরিবেশনের প্রত্যাশা রোগী, স্বজন সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগুনে পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিইউ এর কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ঢাকা শিশু হাসপাতালের অন্যান্য কার্যক্রম। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিশু হাসপাতালের বর্তমান পরিস্থিতি কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তৃষা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এরপরে আসলে সব কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং আমরা গতকালকে দেখেছিলাম যে এখানকার প্রায় যে 66 জনের মতো রোগী, সেগুলো রোগীকে আসলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদেরকে বেশিরভাগগুলোই কিন্তু পাশের যে হৃদরোগ হাসপাতাল সেখানে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে পুরো হসপিটালটিতে অগ্নিসংযোগের পরে আসলে পুরো হসপিটালটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং সেটি কিন্তু বেশ কয়েক ঘন্টা পরে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা সম্ভব হয়েছে। এবং আপনি জানেন যে অগ্নিসংযোগের পরে যে আইসিইউ এবং আশপাশের যেসব জায়গায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হতো সেসব লাইনগুলোকে কিন্তু বন্ধ করা হয়েছিল, কারণ অক্সিজেন লাইনে যখন আগুনের সংযোগ হতে পারে সেই আশঙ্কা থেকে আসলে সেসব লাইনগুলো বন্ধ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে সারা দেশে হিট ওয়েভ চলছে, ফলে শিশু হাসপাতালে তো স্বাভাবিক সময়ের তুলনায় এই সময়টাতে অনেক বেশি রোগীর চাপ থাকে, বিশেষ করে নিউমোনিয়া সহ অন্যান্য ডায়রিয়ার মতো রোগী কিন্তু প্রচুর পরিমাণে চাপ থাকে। সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি যে অনেক শিশু আসলে এখানে আক্রান্ত হয়ে আসছেন।
তবে এখন নর্মাল সময়ে যেসব শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তার থেকে কিন্তু অনেকটা ব্যতিক্রম, এবং যেহেতু বিদ্যুৎ পুরোপুরি এখনো চালু করা যায়নি, তবে জরুরি যেসব জায়গা সেগুলো কিন্তু চালু করা হয়েছে। তবে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা এখন পর্যন্ত যেসব ওয়ার্ডে বা যেসব বেডের আশেপাশে আসলে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়নি, সেখানে কিন্তু মানুষ বাইরে নেমে এসে আসলে যারা চিকিৎসা অর্থাৎ রোগীদের অ্যাটেন্ড, শিশুদের অভিভাবক যারা, তারা কিন্তু বাইরে এসে বসে আছেন। ফলে এই যে তীব্র গরমে কিন্তু তারা অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে দুপুর 2টার দিকে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেখানে কিন্তু যে 10টি আইসিইউ বেড ছিল সেগুলো কিন্তু পুরোপুরি পুড়ে গিয়েছে, এবং এর আশেপাশে যে কয়েকটি আইসিইউ ওয়ার্ড ছিল সেগুলোতে কিন্তু আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেগুলো মেশিন পুনরায় স্থাপন করা এবং সেসব জায়গায় সেসব মেশিন আসলে পুনর্স্থাপন করার জন্য পরিচালকের পক্ষ থেকে বলা হচ্ছিল। এবং গতকালকে শিশু হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম যেটি বলছিলেন, তারা দ্রুত সেসব আসলে পুনরায় স্থাপন করার জন্য চেষ্টা করছেন, এবং যেসব শিশুদেরকে বাইরে স্থানান্তর করা হয়েছে সেগুলোকেও হয়তো তারা দ্রুত নিয়ে আসার চেষ্টা করছেন। তো তৃষাই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। শিশু হাসপাতাল থেকে সবশেষ খবর জানছিলাম সহকর্মী হাসান মাহমুদের কাছ থেকে। সংবাদ সকালে আরো থাকছে। আরও $100 কোটি যুদ্ধাস্ত্র কিনতে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র থেকে নেবে ট্যাঙ্ক ও মর্টারের গোলা এবং সামরিক যান। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে 2 গ্রুপের সংঘর্ষে খায়রুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগোরগড়ি আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের একজনের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে 2 গ্রুপের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার বিকেল 3:30টার দিকে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। যুক্তরাষ্ট্র থেকে আরও $100 কোটি যুদ্ধাস্ত্র কিনেছে ইসরায়েল। বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে নতুন অস্ত্র চুক্তি করার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এই চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্কের জন্য গোলা, সামরিক যান ও মর্টারের গোলা পাবে। এদিকে শুক্রবার ইরানের ইস্পাহান শহরের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইতিহাসের নজিরবিহীন বৃষ্টিতে 3 দিন পরও পানির নিচে দুবাই। বিভিন্ন আবাসিক এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় আটকা পড়েছে বহু বাসিন্দা। স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। তাদের নৌকায় করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে রানওয়ে পানিতে ডুবে থাকায় এখনও স্বাভাবিক হয়নি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে আছেন হাজারো যাত্রী। অন্যয় কর্মকারের ডেস্ক রিপোর্ট। মরুর বুকে বন্যা, চারিদিকে অথই পানি। জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি দুবাইবাসী। 8 দশকের ইতিহাসে নজিরবিহীন বৃষ্টির 3 দিন পেরিয়ে গেলেও এখনো পানির নিচে দুবাইয়ের বেশিরভাগ এলাকা। ডুবে আছে রাস্তাঘাট ও দোকানপাট, তলিয়ে গেছে বিভিন্ন আবাসিক এলাকা। ফলে আটকা পড়েছেন বহু বাসিন্দা। স্থানীয়দের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বহুত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির পানির তলে ডুবে আছে, এমনকি আমার গাড়ির পানিতে ডুবে আছে, ব্যবসা বাণিজ্য বন্ধ। ঈদের পর থেকেই তো মনে করো কাজ আছে, কিন্তু তো ওখানে পানি চলে যাইতে পারি না। এখানে সবার রুমে পর্যন্ত পানি, কোমর পরিমাণ পানি, কাজ আসতে পারতেছে না, শ্রমিকরা অনেক কষ্ট করতেছে। ব্যবসা বাণিজ্য এখন সব বন্ধ। এখন ব্যবসা বাণিজ্য যদি না চলে আমরা ফ্যামিলি কি করে চলবে, আর আমরা বা কিভাবে চলবো? রুমের মধ্যে থাকার কোনো পরিবেশ নেই। আমার বেড পর্যন্ত, বেডের উপরে 1 হাত উপরে আমার পানি। আমার লাইফে আমি 17 বছরে এই প্রথম দেখতেছি। আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। নৌকা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অভিযান পরিচালনা করছেন তারা। এরই মধ্যে পাম্পিং মেশিন দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো 3 থেকে 4 দিন লেগে যেতে পারে বলেও জানানো হয়। এখানে প্রায় সব এলাকাতেই পানিতে তলিয়ে আছে। ভবনগুলোতে কোনো বিদ্যুৎ নেই, পানি নেই, এমনকি অনেক বাসাতে খাবারও নেই। আমরা উদ্ধার কাজ চালানোর পাশাপাশি তাদেরকে যেভাবে পারছি
সাহায্য করার চেষ্টা করছি। तो यहाँ बारिश आई है, हमने अपनी आंखों से देखा है। मैंने जिंदगी में शायद इतनी शदीद बारिश कहीं नहीं देखी है। এখানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। জীবনে এই প্রথম এত বৃষ্টি দেখলাম। বৃষ্টির পর এখানে কোনো বিদ্যুৎ, পানি কিছুই নেই। আমরা নৌকায় করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছি, তাদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ সরবরাহ করছি। এদিকে রানওয়েতে পানি জমে থাকায় এখনো স্বাভাবিক হয়নি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। প্রতিদিনই বাতিল নয়তো বিলম্ব হচ্ছে অসংখ্য ফ্লাইট, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ আর টি-20 বিশ্বকাপ সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ক্যাম্প। এই ক্যাম্পের মধ্য দিয়ে প্রায় 2 দশক পর দেশের ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেরেন। ভোর 6টায় শুরু হয় ফিটনেস টেস্ট। জাতীয় দলের রাডারে থাকা 35 জন ক্রিকেটার এই টেস্টে অংশ নেন। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজ সহ কয়েকজন ছিলেন না। টাইগার নতুন কন্ডিশনিং কোচ এবং ট্রেনার নাথান কিয়েলের অধীনে প্রথমবার ফিটনেস টেস্ট দেন ক্রিকেটাররা। হালকা রানিং করার পর ট্রাকে 1600 মিটার দৌড়ে অংশ নেন ক্রিকেটাররা। রানিং শেষে টাইগারদের বেশি ট্রেনার ইফতেখারুল ইফতি জানান, ক্রিকেটারদের ফিটনেস ভালো আছে। ইংলিশ FA কাপের সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে 2 জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রাত 10:15টায় শুরু হবে খেলা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 12টায় মেলিনাক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলবে আর্সেনাল। আরও জানাচ্ছেন রিফাত আনজুম। ম্যানচেস্টার সিটি চেলসি ম্যাচ মানেই বিশ্বের ফুটবল ভক্তদের মাঝে টান টান উত্তেজনা। এবার দুদল মুখোমুখি FA কাপের সেমিফাইনালে। যদিও চলতি মৌসুমে বিপরীতমুখী সময় কাটাচ্ছে দুদল। এবারের মৌসুমে দারুণ ছন্দে আছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান তাদের। সবশেষ 5 ম্যাচে চেলসির সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে সিটিজেনরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালের কাছে হেরে হতাশ দলটি। সবকিছু পেছনে ফেলে ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে চলতি মৌসুম মোটেও ভালো যাচ্ছে না চেলসির। সবশেষ 5 ম্যাচে জয় মাত্র 3টি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে রয়েছে 9-এ। তাই দারুণ ফর্মে থাকা সিটিকে হটিয়ে ফাইনালে খেলতে কঠিন পরীক্ষাই দিতে হবে ব্লুজদের। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলতে নামবে আর্সেনাল। এবার শিরোপা রেসে বেশ ভালোভাবেই টিকে আছে তারা। 32 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ গানাররা। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন তুলনামূলক দুর্বল হওয়ায় ম্যাচ জিতে সিটিকে হটিয়ে শীর্ষস্থান দখল করতে চায় আর্টেটার শিবির। রিফাত আনজুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে শ্রম বাজার নিয়ে শঙ্কা, স্থিতিশীল রাখতে পদক্ষেপের পরামর্শ। সংকট দেখছে না সরকার। উচ্চ মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে জীবনযাত্রা, ব্যয় মেটাতে সরকারের ঋণে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত। বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কা। সরকারি বাড়ি থেকে উচ্ছেদ অভিযানের পরও টনক নড়েনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের। বাড়ি ছাড়তে নানা টালবাহানা। তীব্র তাপদাহে জনজীবনের ভোগান্তি, সারা দেশে হিট অ্যালার্ট জারি। ভোলায় ঝলসে যাচ্ছে ক্ষেত, ক্ষতির মুখে বোরো চাষিরা। এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে এবার মিছা ডিপজল, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা। মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের সঙ্গে @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ।